বাইরে তাকিয়ে আমি পুরো হতবাক হয়ে গেছি। আজকে বুঝি আর বাঁচার কোনো রাস্তা থাকলো না, কারণ বাইরে পুলিশের গাড়ির অভাব নেই। আব্বু একজন কনস্টেবলকে জিজ্ঞেস করলো আমাদের গাড়ি আটকানো হয়েছে কেন। কনস্টেবল কোনো কথা বলল না। রাসেল এসে বাবাকে গাড়ি থেকে নামতে বলল। আমি তো চুপটি করে গাড়িতে বসে আছি, এছাড়া কি করার আছে আমার। আজকে আমি সত্যি অসহায়। সবাই গাড়ি থেকে নেমে গেল, শুধু আমি বসে আছি। রাসেল গাড়ির জানালা দিয়ে ভিতরে মুখ ঢুকিয়ে বলল, আর লুকিয়ে থাকতে হবে না স্যার, আপনার জন্য অনেক অপেক্ষা করছি। আর না, এখন কি বের হবেন নাকি আমাকেই ভিতরে ঢুকতে হবে? গাড়ির দরজা খুলে বের হলাম। রাসেল আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আব্বু রাসেলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমাদের কেন এভাবে আটকানো হয়েছে? আর আপনি আমাদের চিনেন, তারপরও কেন এভাবে রাস্তার মাঝে? রাসেল বলল, আহা বলছি, এত তাড়াহুড়ো করবেন না, আপনার ছেলেকে থানায় নিয়ে যেতে হবে। বাবা রেগে বলল, কি বলছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে? আমার ছেলেকে নিয়ে যাবেন মানে? কি বলছেন এইসব? আর আমার ছেলেই বা কি করেছে? রাসেল বলল, দেখেন আঙ্কেল, আপনার থেকে আমার রাগ বেশি। আমি রাগকে কন্ট্রোল করে রাখছি। ভদ্রতার খাতিরে আপনার সাথে এভাবে কথা বলছি, নইলে আপনার ছেলেকে রাস্তা দিয়ে পিটিয়ে পিটিয়ে নিয়ে যেতাম। এর মাঝে ভাইয়া বলে উঠলো, তাই নাকি? আমার ভাইয়াকে এভাবে পিটিয়ে নিয়ে যাবেন? কিন্তু আমার ছোট ভাই কি করেছে এটা তো বলেন। রাসেল সরাসরি ফোন বের করে ভিডিও দেখিয়ে দিল, হয়তো সিসিটিভি ক্যামেরার ফুটেজ এটা। রাসেল হাত দিয়ে একটু ইঙ্গিত করতেই ভাইয়া আমার দিকে এমন ভাবে তাকালো যেন মনে হচ্ছে চোখ দিয়েই আমাকে গিলে খাবে। ভাইয়া মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তবে ভাইয়ার চোখে পানি এসে গেছে এটা বুঝতে পারছি। ভাইয়া নিজেকে কন্ট্রোল করে বলল, নিয়ে যান ওকে, আমি আর ওকে দেখতে চাই না। আজ থেকে বলবো আমার কোনো ছোট ভাই ছিল না। আম্মু ভাইয়ার কাছে গিয়ে বলল, কি হয়েছে? আর তোর হঠাৎ কি এমন হলো? আমার ছেলেই বা কি করেছে? ভাইয়া বলল, ওকে তোমার ছেলে বলবে না, আর ওর সম্পর্কে যদি একটা কথাও বলো না, আমি এখন থেকে জীবনের জন্য চলে যাব। রাসেল আমাকে গাড়িতে উঠতে বলল, আর ভাইয়াকে বলে গেল, ভিডিওটা তোমার ফোনে দিয়ে দিলাম, দেখিয়ে দিও, নইলে তো আমাকে আর বিশ্বাস করবে না। মাথা নিচু করে গাড়িতে বসে আছি। আজকে আমার পরিবারের সামনে আমাকে তুলে নিয়ে এলো, অথচ ওরা কিছুই বলল না। বলবে কিভাবে? অপরাধ করছি আমি, এর শাস্তি তো আমাকে পেতেই হবে। রাসেল রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, ভালো মনে করছিলাম তোরে, আর তুই এই প্রতিদান দিলি। কি বলবো আমি, বলার মতো কোনো ভাষা নেই। সত্যি তো, একটা নিরীহ মেয়ের সাথে এটা করা আমার উচিত হয় নাই। ও তো অন্ধ ছিল, এর সুযোগ নিলাম আমি। কি জঘন্যতম মানুষ আমি। তাও মাথা নিচু করে বললাম, দেখেন রাসেল ভাই, সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এর জন্য আমাকে যেই শাস্তি দিবেন সেটাই আমি মাথা পেতে নিব। রাসেল বলল, কোনো শাস্তি দিব না, তোরে আমি তিলে তিলে মারবো। কারো কাছে হয়তো আজকের পর থেকে মুখ দেখাতেও পারবি না। আমি বললাম, এমনিতেই জ্যান্ত মরেই গেছি, মেরে ফেললো আমাকে আরো বেশি ভালো হবে। তবে শেষবারের মতো একটা আবদার করব, আর কিছু লাগবে না আমার। রাসেল আমার দিকে চোখ তুলে বলল, বলে ফেল। আমি বললাম, আমি শুধু শেষবারের মতো আপনার বোনের কাছে মাপ চাইবো। জানি না ও মাপ করবে কিনা, তাও আমি ওর কাছে শেষবারের মতো একটু মাপ চাইবো। রাসেল আমার মুখে 2 হাত চেপে ধরে বলল, এই তুই একদম আমার বোনের নাম মুখে নিবি না, নইলে এখানেই তোরে আমি। এক কনস্টেবল রাসেলকে শান্ত করার চেষ্টা করছে। আমি চুপ করে বসে আছি। আজ 3 দিন হয়ে গেল এমন ভাবে আমাকে শাস্তি দিয়ে আধমরা করে ফেলেছে। এখন শুধু দেহ থেকে প্রাণটা বের হওয়ার বাকি। তবে আজকে আমাকে জেল থেকে বের করে কোথাও যেন নিয়ে যাচ্ছে, হয়তো মেরে ফেলবে আমাকে। কিন্তু আমার ভিতরে এখন তেমন কোনো চিন্তা নাই। যেটা হবে আমি মনে করি আমার সাথে ভালোই হবে, কারণ এই শাস্তি পাওয়ার যোগ্যই আমি। বড় একটা গোডাউনে একা বেঁধে রেখে সব পুলিশ চলে গেছে, এখন শুধু একা একা পড়ে আছি আমি। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছি এখানে কেউ আছে নাকি, কিন্তু না, এখানে কেউই নেই। তবে হঠাৎ কিসের জন্য একটা শব্দ শোনা গেল। পিছনে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কি হতে চলছে আমার সাথে। হঠাৎ কে জানি বলল, আমাকে খোঁজা লাগবে না। সামনে তাকিয়ে দেখি আর কেউ নাই। যে আমাকে ওই দিন লিপকিস করছিল, যাকে আমি রাসেলের বউ হিসাবে চিনতাম, সেই মেয়েটাই আমার কাছে এসে একটা চেয়ার টেনে বসলো। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আপনার আবার কি চাই আমার কাছে? নাকি আপনিও প্রতিশোধ নিবেন ওই দিনের মতো? মেয়েটি বলল, সেই দিনের জন্য সরি। আমি বললাম, কি বলছেন? কিছুই বুঝলাম না। মেয়েটি বলল, আমার স্বামী আছে। আমি পুরো অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি? মেয়েটি বলল, আমার স্বামী আছে, তবে ওর ব্লাড ক্যান্সার। আমি বললাম, কি বলছেন এইসব? আমার মাথায় কিছুই ঢুকছে না। মেয়েটি বলল, বুঝিয়ে বলছি। আমি ওই দিন আপনাকে লিপকিস করছিলাম, মনে আছে? আমি একটু স্বাভাবিক হয়ে বললাম, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, তাও আপনি আমার পিছনে লাগলেন, খুব খারাপ লাগলো বিষয়টা। মেয়েটি বলল, আমি রাসেলের বাড়ির কাজের বুয়া, ঠিক আছে? তবে রাসেল ভাইয়া শুধু আমাকে বলেছে আপনার সাথে অভিনয় করতে, যাতে আমি বলি আমি রাসেল ভাইয়ার বউ। আর ওই দিন যে লিপকিস করছিলাম, এই নাটক লিপকিসের জন্য আমাকে আলাদা করে টাকা দেওয়া হয়েছিল। মেয়েটা আবার চোখের পানি ছেড়ে বলল, ভাইয়া গরিব হয়ে তো দেখেন নাই কি যে কষ্ট। আমি আমার স্বামীর জন্য সবকিছু করতে পারি। আমি চাই নাই আপনাকে লিপকিস করতে, কিন্তু কি করব, এর জন্য আমাকে বেশি টাকা দিবে বলছে, এইসব করতে হয়েছে। আমি বললাম, সব বুঝলাম, তুমি টাকার জন্য এইসব করছো, আমার কপাল খারাপ, থাক বাদ দাও, আমি কিছুই মনে করি নাই। তো এখন বলো এখানে কেন আসছো? মেয়েটি বলল, আপনার উপর আমার অনেক রাগ জমে আছে। আপনি আপামনির সাথে এটা করতে পারলেন,
আমি হাসতে হাসতে বললাম, এক কাজ করো, তোমার পায়ের জুতা দিয়ে আমার গালে মারো। এই কথা আর বলো না। চোখের পানি আর আটকে রাখতে পারলাম না, ওর দিকে তাকিয়ে বললাম, রিয়ার সাথে আমি যেই অপরাধ করছি এর জবাব আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কত বড় ভুল করে ফেলেছি যে আমি নিজেও হয়তো জানতাম না। তুমি কি এসব আগে থেকেই জানতে নাকি? মেয়েটি বলল, আপনাকে আজকে মেরে ফেলা হবে। আমি বললাম, তাতে আমার কিছু যায় আসে না। মেয়েটি বলল, আপনার ভয় করছে না? আমি বললাম, এতদিন আমার উপর যেই অত্যাচার করছে আজ মোরা তো এমনি হয়ে গেছি, আর মারবে কি? ওরা তো আমাকে মরার আগে মেরেই ফেলেছে। কিন্তু তুমি কিভাবে জানো এই কথা? আর এখানে যে আমি আছি এটা কিভাবে জানো? মেয়েটি বলল, আমি আজকে ওদের বাসায় কাজ করার সময় শুনেছি আপনাকে এখানে রাখা হয়েছে আর মেরে ফেলা হবে আজকে। আমি ভাইয়ার ফোনে আপনাকে দেখে বুঝে গেছি যে আপনি আপুর সাথে। আমি বললাম, থাক, আর বলা লাগবে না, আর আমাকে লজ্জা দিও না, চলে যাও তুমি এখান থেকে। মেয়েটি বলল, আমি আপনার কাছে মাপ চাইতে এলাম। সেই দিন আপনার সাথে আমি খুব বড় অন্যায় করে ফেলেছি, টাকার কারণে আমাকে এইসব করা লাগছে। আমি বললাম, থাক, আর বলতে হবে না, বুঝতে পারছি। মেয়েটি বলল, আমি এখানে লুকিয়ে এসেছি, আপনার হাতে পায়ের বাঁধন আমি খুলে দিই, আপনি এখান থেকে পালিয়ে যান। আমি বললাম, না না, এমন ভুল আর করবো না, জীবনে অনেক ভুল করছি, আর না, তুমি চলে যাও, আমার কোনো সাহায্য লাগবে না। মেয়েটি বলল, আমাকে মাফ করছেন তো সেই দিনের জন্য? আমি একটা হাসি দিয়ে বললাম, আমার কাছে মাপ চেয়ে কি করবে, আমি তো এমনিই মারা গেছি। আচ্ছা যাও, তাও যেহেতু এত কষ্ট করে এখানে আসছো, যাও, তোমাকে মাফ করে দিলাম, তোমার উপর আমার তেমন কোনো রাগ অভিমান নেই। মেয়েটি বলল, আপনাকে দেখে আমার খুব খারাপ লাগছে। আমি বললাম, আজকাল খারাপ দিনকাল যাচ্ছে আমার, এক কাজ করো। মেয়েটি বলল, ভাইয়া বলেন। আমি বললাম, ভাইয়া ডাকবেন না, ভাইয়া ডাকার উপযুক্ত আমি নই। মেয়েটি বলল, এভাবে বলছো কেন? আমি বললাম, আমার আম্মুর কাছে গিয়ে বলবে তুমি আমার কাছে 20,000 টাকা পাও, কিন্তু আমি চলে যাওয়ার কারণে দিতে পারছি না, এটা বললেই ওনারা তোমাকে টাকা দিয়ে দিবে। মেয়েটি বলল, আমি টাকা দিয়ে কি করব ভাইয়া? আমি বললাম, তোমার স্বামীর ব্লাড ক্যান্সার, কাজে লাগতে পারে, এছাড়া আমি তোমাকে আর কোনো সাহায্য করতে পারলাম না, মাফ করিও আমাকে। হঠাৎ করে আবার কিসের শব্দ শোনা গেল, হয়তো ওরা চলে আসছে। আমি বললাম, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, ওরা সবাই মনে হয় চলে আসছে। মেয়েটি বলল, কিন্তু আপনি? আমি বললাম, আমার চিন্তা তোমাকে করতে হবে না, যা হবার তো হবেই, অপরাধ যেহেতু করছি এর শাস্তি তো পেতেই হবে। দেখতে দেখতে মেয়েটাও চলে গেল। টাকার কারণে মানুষ কত কি করে, আজকে এই মেয়েটাকে না দেখলে বুঝতে পারতাম না। আর রাসেল ও সুযোগ নিল। তুই যেহেতু আগে থেকে জানতে এইসব, আমাকে আগেই মেরে ফেলতি। এইসব চিন্তা করে চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। ভাই, বেঁচে থাকার খুব ইচ্ছে, এই দুনিয়ার আলো দেখার খুব ইচ্ছে ছিল আমার। মনে করেছিলাম একটা বিয়ে করে খুব সুখে শান্তিতে সংসার করব। তার আগে যে আমার জীবনে বড় ঝড় আসবে আমি জানতাম না। অন্যকে দোষারোপ করে কি হবে, আমার বিপদ তো আমি নিজেই ডেকে আনছি, এখানে তো কারো হাত ছিল না। আজকের পর থেকে এই পৃথিবীর আলো দেখতে পারবো না, এটা চিন্তা করে খুব কান্না পাচ্ছে। বেঁচে থেকেও আর বাঁচতে পারলাম না বুঝি।